হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি ইংরেজি সাহিত্যের একজন বিশিষ্ট কবি, যার নাম হলো জিরাল্ড ম্যানলি হপকিন্স। তিনি একজন জেসুইট প্রিস্ট ছিলেন এবং তার জন্য তাকে প্রিস্ট পোয়েটও বলা যায়। আর তার লাইফ স্প্যান সম্পর্কে আমরা জানবো। তাহলে শুরু করা যাক। জিরাল্ড ম্যানলি হপকিন্স ওয়াজ এ গ্রেট ইংলিশ ভিক্টোরিয়ান পোয়েট। অর্থাৎ জিরাল্ড ম্যানলি হপকিন্স ভিক্টোরিয়ান পিরিয়ডে তিনি বিলং করতো, তার জন্য তাকে বলা হয় ভিক্টোরিয়ান পোয়েট। ব্রন অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 28 জুলাই 1844, স্ট্র্যাফোর্ড, এসেক্স, ইংল্যান্ড। এই স্ট্র্যাফোর্ড, এসেক্স, ইংল্যান্ডের তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ম্যানলি হপকিন্স এবং মায়ের নাম ছিল ক্যাথরিন হপকিন্স। দেখো, হপকিন্সের বাবাও কিন্তু প্রফেশনে একজন কিন্তু কবিই ছিল। দেখো, পড়লে পরে বুঝতে পারবে। হপকিন্স ওয়াজ দ্য এল্ডেস্ট অফ 9 চিলড্রেন্স অফ ম্যানলি হপকিন্স অ্যান্ড অ্যাংলিকান। অর্থাৎ আমাদের যে কবি জিরাল্ড ম্যানলি হপকিন্স ছিলেন সবচেয়ে বড় 9জন ভাইয়ের মধ্যে। আর ম্যানলি হপকিন্স হচ্ছে জিরাল্ড ম্যানলি হপকিন্সের বাবা। সে ছিল প্রফেশনে একজন অ্যাংলিক্যান। অ্যাংলিক্যান বলতে বন্ধুরা বলে রাখি, তখনকার চার্চের মেম্বার। এই অ্যাংলিক্যান, এই যে ম্যানলি হপকিন্স ছিল চার্চ অফ ইংল্যান্ডের মেম্বার। অর্থাৎ ইংল্যান্ডের কোন চার্চের? সেন্ট জন স্ট্যাফোর্ড চার্চের মেম্বার। তারপর দেখো, হিজ ফাদার ম্যানলি হপকিন্স ওয়াজ অলসো এ পোয়েট। তার বাবা ম্যানলি হপকিন্স ছিল একজন কবি। হিজ ফাদার পাবলিশড ওয়ার্ক। তার বাবা কিছু কিছু বই হয়তো লিখেছিল, ইনক্লুডিং তাদের মধ্যে কিছু হলো এ ফিলোজোফার স্টোন অ্যান্ড আদার্স পোয়েম, যেটা 1843 খ্রিস্টাব্দে তিনি পাবলিশ করেছিলেন, অ্যান্ড পিয়াটাস ম্যাট্রিকা, যেটা 1849 সালে সে পাবলিশ করেছিল। আরও অনেক বই আছে বন্ধুরা, আমি এই দুটি বই বলেছি, এক্সেট্রা দেখো দিয়ে দিয়েছি। দেন 1852 ম্যানলি হপকিন্স মুভড হিজ ফ্যামিলি টু হ্যাম্পস্টেড, নিয়ার হোয়ার জন কিটস হ্যাড লিভড 30 ইয়ার্স বিফোর। অর্থাৎ জন কিটস যেখানে 30 বছর আগে বসবাস করতো, সেই হ্যাম্পস্টেডে ম্যানলি হপকিন্স অর্থাৎ জিরাল্ড ম্যানলি হপকিন্সের বাবা চলে আসে। দেন 1860 while studying কিটস পোয়েট্রি হি রোট দ্য এসকোরিয়াল। অর্থাৎ কিটসের কবিতা যখন পড়ছিল তখন জিরাল্ড ম্যানলি হপকিন্স দ্য এসকোরিয়াল পোয়েমটি লিখেন। দেন 1863 to 1867 হপকিন্স স্টাডিড ক্লাসিক্স অ্যাট বেলিওল কলেজ, অক্সফোর্ড। অর্থাৎ অক্সফোর্ডের বেলিওল কলেজে তিনি ক্লাসিক নিয়ে পড়াশোনা করেন। দেন দেয়ার হি forged a lifelong friendship with Robert Bridge, later poet laureate অফ দ্য ইউনাইটেড কিংডম। দেখো, সেখানে তার সঙ্গে লাইফ লং ফ্রেন্ডশিপ অর্থাৎ বহুদিনের বন্ধুত্ব হয়। কার না? রবার্ট ব্রিজ। আর রবার্ট ব্রিজ কে ছিল? লেটার পোয়েট লরিয়েট। তিনি পরে পোয়েট লরিয়েট হয়েছিল ইউনাইটেড কিংডমে। দেন 1864 হপকিন্স ওয়াজ ডিপলি ইমপ্রেসড উইথ দ্য ওয়ার্ক অফ ক্রিস্টিনা রসেটি, হু became one of his great contemporary influence and made him. দেন দেখো, হপকিন্স কি করেছিল? হপকিন্স খুব উৎসাহিত হয়ে পড়েছিল, খুব আপ্লুত হয়ে পড়েছিল এই ক্রিস্টিনা রসেটির ওয়ার্কগুলো ছিল, সেই ওয়ার্কগুলো পড়ার পর। এবং সে ক্রিস্টিনা রসেটির ওয়ার্কগুলো পড়ার পরে ক্রিস্টিনা রসেটির সঙ্গে দেখা করে। Then 1866, during this time he studied with the writer and critic Walter Pater, who tutored him and remained a friend until Hopkins left Oxford for the second time in October 1879. এবং দেখো, ওয়াল্টার পেটারের কাছে যখন সে টিউশন পড়ছিল তখন হপকিন্সের সাথে ওয়াল্টার পেটারের একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। কতদিন পর্যন্ত? অক্টোবর 1879 পর্যন্ত তার সঙ্গে তার বন্ধুত্ব থাকে। দেন অন 18 January 1866 হপকিন কম্পোজড হিজ মোস্ট অ্যাসেটিক পোয়েম দ্য হ্যাবিট অফ পারফেকশন। অর্থাৎ দ্য হ্যাবিট অফ পারফেকশন কবিতাটি হপকিন্স 18 জানুয়ারি 1866 খ্রিস্টাব্দে কম্পোজ করেন। Then 1867, after graduating, he was provided by Newman with a teaching post at the Oratory in Birmingham. While there he began to study the violin. যখন তার গ্র্যাজুয়েশন হয়ে যায়, তারপর তাকে টিচিং পোস্টে দেওয়া হয়। কোথায় না? অরেটারি ইন বার্মিংহামে। আর যখন সে টিচিং কেরিয়ার এসেছিল তখন সে ভায়োলিন শিক্ষাটা শুরু করে দেয়।
Then on 5th May 1868, Hopkins firmly resolved to be a religious. Less than a week later, he made a bonfire of his poetry and gave it আপ অলমোস্ট এন্টায়ারলি ফর 7 ইয়ার। দেখো এখানে কি বলা আছে, এটা হচ্ছে ভাইটাল মুমেন্ট হচ্ছে হপকিন্সের জীবনে। হপকিন আর কি নিজে নিজে মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে নেয় যে হচ্ছে সে আর কি রিলিজিয়াস পথে, অর্থাৎ রিলিজিয়াস পথে সে হাঁটবে। লেস দ্যান এ উইক লেটার, অর্থাৎ এক সপ্তাহ পরে, এক সপ্তাহের কম, অর্থাৎ এক সপ্তাহ থেকেও কম দিন পরে হি মেড এ বন ফায়ার, অর্থাৎ সে একটি আগুনের ফায়ার তৈরি করে এবং সেখানে আর কি তার সমস্ত কবিতার এতদিন পর্যন্ত যে যে কবিতাগুলি সে লিখেছিল সেই কবিতাগুলি সেই ফায়ার আর কি পুড়িয়ে দেয়, অর্থাৎ যেগুলি সে 7 বছর ধরে প্রায় লিখেছিল সেই কবিতাগুলি সব আর কি সেই ফায়ারে পুড়িয়ে দেয়। দেন হপকিন্স বিগেন টু জেসুইট নভিটিয়েটস অ্যাট মেরেনসা হাউস, রোহেমটন আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যালফ্রেড ওয়েল্ট, অর্থাৎ হপকিন্স আর কি তার রিলিজিয়াস কাজকর্ম, এই যে প্রিস্টের তার যে ইচ্ছা জেসুইট প্রিস্ট হবার, সেই প্রিস্টের কাজকর্ম আর কি শুরু করে দেয়। কার আন্ডারে? না অ্যালফ্রেড ওয়েল্টের আন্ডারে। দেন হি অলসো রোট মিউজিক স্কেচেস অ্যান্ড ফর চার্চ ওকেশনস রোট ভার্সেস অ্যাজ হি কল্ড দেম। হি লেটার রোট সারমনস অ্যান্ড দ্য আদার রিলিজিয়াস পিসেস। দেখো কবিতা ছেড়ে দেওয়ার পরও হপকিন্স কিন্তু তো মিউজিক সম্পর্কে, তারপরে ছবি আঁকা সম্পর্কে এবং চার্চের ওকেশনে বিভিন্ন রকমের ভার্স আর কি সে রচনা করতো এবং লেটার সে আর কি পরে লিখেছিল সারমনস অ্যান্ড আদার রিলিজিয়াস পিস আর কি সে রচনা করেছিল। দেন 1874 হপকিন্স রিটার্ন টু ম্যানরেসা হাউস টু টিচ ক্লাসিক্স। হপকিন্স আর কি ম্যানরেসা হাউসে আবার ফিরে আসে এবং সেখানে ক্লাসিকের শিক্ষা প্রদান করে। Then 1875 he took up poetry once more to write a lengthy piece. দেখো সে কবিতা আর কি আবার কবিতা লেখা শুরু করে এবং সেখানে সে একটা বড় ধরনের কবিতা লেখে। দেখো কবিতাটার নাম কি? দ্য রেক অফ দ্য ডেইচল্যান্ড, inspired by the Deichland incident, a maritime disaster in which 157 people died. অর্থাৎ এখানে যে ডেইচল্যান্ডে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি সম্পর্কে কবি আর কি এই কবিতাটা লেখেন এবং যেখানে 157 জন মানুষ মারা গিয়েছিল। Then 1877 he wrote God's Grandeur, an array of sonnets that included The Starlight Night. He finished The Windover only a few months before his ordination, অর্থাৎ তার পৌরোহিত্য গ্রহণ করার কিছুদিন আগে সে হচ্ছে যে এই দুটো কবিতা শেষ করেছিল। দেন ইন অক্টোবর 1877 কমপ্লিটিং দ্য সি অ্যান্ড দ্য স্কাইলার্ক। দেখো অক্টোবর 1877 এর সময় সে আর কি দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য সি এই দুটো কবিতা আর কি শেষ করেন। দেন in July 1878 he became curate at the Jesuit Church in Mount Street, London, অর্থাৎ লন্ডনের মাউন্ট স্ট্রিট জেসুইট চার্চে সে 1878 খ্রিস্টাব্দে জুলাই মাসে আর কি সহকারী যাজক হিসাবে নিযুক্ত হয়। and in December that of St. Aloysius Church, Oxford, then moving to Manchester. তারপর দেখো অক্সফোর্ডে এবং ম্যানচেস্টারে বিভিন্ন জায়গায় অ্যালোয়সিয়াস চার্চে আরও অনেক চার্চে আর কি সে আর কি সহকারী যাজক হিসাবে কাজ করেন। দেন 1880 হপকিন্স মেট ফাদার ম্যাথিউ রাসেল। হপকিন্স ফাদার ম্যাথিউ রাসেলের সাথে সাক্ষাৎ করেন। তার ফাদার ম্যাথিউ রাসেল কে ছিল? দ্য জেসুইট ফাউন্ডার অ্যান্ড এডিটার অফ আইরিশ মান্থলি ম্যাগাজিন, অর্থাৎ আয়ারল্যান্ডের যে মাসে মাসে ম্যাগাজিনগুলো বের হতো সেই ম্যাগাজিনগুলির আর কি ওনার ছিল। হু প্রেজেন্টেড হিম টু ক্যাথরিন টাইনান অ্যান্ড ডাব্লিউ.বি. ইয়েটস, এবং হপকিন্সকে সে আর কি ক্যাথরিন টাইনান অ্যান্ড ডাব্লিউ.বি. ইয়েটসের সাথে প্রেজেন্ট করেছিল। দেন 1884 হি বিকেম এ প্রফেসর অফ গ্রিক অ্যান্ড ল্যাটিন। সে গ্রিক এবং ল্যাটিনের প্রফেসর হয়েছিল কোথায়? না অ্যাট ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের। দেন বাট হপকিন্স ওয়াজ নট হ্যাপি ইন আয়ারল্যান্ড। হপকিন্স আয়ারল্যান্ডে সুখী ছিল না। হি ফাউন্ড দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশটা সে খুঁজে পেয়েছিল আনকনজিনিয়াল, অর্থাৎ অনুপযুক্ত। অ্যান্ড হি ওয়াজ ওভারওয়ার্কড অ্যান্ড ইন পুয়ার হেলথ, অর্থাৎ তার আর কি খারাপ স্বাস্থ্যে তাকে অনেক বেশি কাজ করতে হতো।
Then 1885 he wrote another series of sonnet beginning with Carry On Comfort, অর্থাৎ হচ্ছে সে আরও একটি কবিতার সংকলন লেখেন এবং সেই সিরিজের মধ্যে ক্যারি অন কমফোর্ট বলে পোয়েমটা হচ্ছে প্রথম পোয়েম। দে শো এ সেন্স অফ ডিজোলেশন produced partly by a sense of spiritual aridity and partly by a feeling of আর্টিস্টিক ফ্রাস্ট্রেশন, অর্থাৎ এই কবিতাগুলির মধ্যে কবির যে একটা ফ্রাস্ট্রেশন, কবির যে একটা মনে গভীর আর কি একটা ক্ষত চিহ্ন, অর্থাৎ কবি আর কি যে সুখী নেই সেই সেই জিনিসটা আর কি দেখানো হয়েছে। দেন দিস and his isolation in Ireland depended a gloom that was reflected in his poem of the time, such as I wake and feel the fall of dark, not day. দে কেম টু বি নোন অ্যাজ দ্য টেরিবেল সনেট। আগে আমি তোমাদেরকে বললাম যে এগুলিকে 6টি সনেট লিখেছিল সেই সময় হপকিন্স, সেই সনেটগুলিকে টেরিবেল সনেট বলা হয়। দেখো এখানে বলেছে যে কবি আর কি যেহেতু আয়ারল্যান্ডে আইসোলেশনে হয়েছিল, আয়ারল্যান্ডকে গিয়েছিল এবং সেখানে তার আর কি ইংল্যান্ডের যে থাকতো সেই পরিবেশটা সে খুঁজে পায়নি, তার জন্য তার মনে একটা আর কি ফ্রাস্ট্রেশন জেগে উঠেছিল। সেই ফ্রাস্ট্রেশনটা রিফ্লেক্ট করেছিল এই সনেটগুলির উপর। তার মধ্যে বিশেষ করে তার ফ্রাস্ট্রেশনটা আর কি রিফ্লেক্ট করেছিল আই ওয়ে ক্যান ফিল দ্য ফেল অফ ডার্ক নট ডে, অর্থাৎ এই কবিতার মধ্যে কবি কী করেছে, দ্য পোয়েট এক্সপ্রেস ফিলিং অফ অ্যালিয়েনেশন ফ্রম সোসাইটি অ্যান্ড ফ্রম গড, অর্থাৎ কবি এই আই ওয়ে ক্যান ফিল এই কবিতায় কবি আর কি অ্যালিয়েনেশন এবং সোসাইটির থেকে তার যে ডিস্টেন্সটা এবং গডের থেকেও তার যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাই আর কি এখানে দেখিয়েছে। আর এখানে কি বলেছে যে হি ওয়াজ অ্যালোন উইথ হিজ হার্ট ইন দ্য ডার্ক ওয়েটিং ফর দ্য লাইট, অর্থাৎ সে হচ্ছে একাই আর তার হৃদয়টা অপেক্ষা করছে কি লাইটের জন্য। লাইট বলতে এখানে হচ্ছে কি, লাইট বলতে এখানে গডের দেখা পাওয়ার জন্য। হি ওয়াজ ওয়েটেড ফর দ্য ডেজ বাট ফর হিজ এন্টায়ার লাইফ, অর্থাৎ দিনের পর দিন সে হচ্ছে গডের সঙ্গে দেখা করার জন্য সে আর কি ব্যথিত। দেন দে কেম টু বি নোন অ্যাজ দ্য টেরিবেল সনেট, আর এগুলিকে একসঙ্গে আর কি টেরিবেল সনেট বলা হয়। দেন লাস্ট 5 ইয়ার্স হিজ ওয়ার্কলোড ওয়াজ হেভি, লাস্ট 5 বছর তার কাজের যে লোডটা সেটা কিন্তু খুব বেশি বেড়ে যায়। হি ডিসলাইক লিভিং ইন ডাবলিন, অর্থাৎ সে আর কি অপছন্দ করতে শুরু করে ডাবলিনে থাকাটা। অ্যাওয়ে ফ্রম ইংল্যান্ড অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ ইংল্যান্ডের থেকে বহু দূরে ডাবলিনে এবং তার বিশেষ করে তার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ নেই, সেই জায়গায় সে বসবাস করতে ঘৃণা করে। দেন হিজ জেনারেল হেলথ সাফার্ড অ্যান্ড হিজ আইসাইট বিগেন টু ফেল, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই রকম অবস্থায় থাকার পরে হপকিন্সের আর কি হেলথটা আর কি সাফার করে, অনেক বেশি আর কি স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় এবং তার আইসাইটটা বিগেন টু ফেল, অর্থাৎ তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। দেন অ্যাজ হি ডিভোট জেসুইট হি ফাউন্ড হিমসেলফ ইন অ্যান আর্টিস্টিক ডিলেমা, অর্থাৎ হচ্ছে সে আর কি একজন জেসুইটভাবে জীবনে সারা বছর কাজ করে গেছে এবং হচ্ছে আর্টিস্টিক, অর্থাৎ তার আর কি কবিতা লেখার যে কাজ সেই কাজটাও তিনি করে গেছে, এই দুটার মধ্যে তিনি উভয় সংকটে পড়ে যান। দেন আফটার সেভারেল ইয়ার্স ইল হেলথ, অর্থাৎ বহু বছর স্বাস্থ্যটা খারাপ থাকার পর অ্যান্ড বাউটস অফ ডায়রিয়া, অর্থাৎ ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার পর হপকিন্স ডায়েড অফ টাইফয়েড ফিভার, অর্থাৎ হপকিন টাইফয়েড ফিভারে মারা যায় ইন 1889, অর্থাৎ 1889 খ্রিস্টাব্দে। অ্যান্ড হি ওয়াজ বিউরাইড ইন গ্ল্যাসনেভিন সিমেন্টারি, অর্থাৎ তাকে গ্ল্যাসনেভিন সিমেন্টারিতে বিউরাইড করা অর্থাৎ কবর দেওয়া হয়। হি ওয়াজ 44 ইয়ার অফ এজ, অর্থাৎ সে যখন মারা যায় তার বয়স ছিল মাত্র 44 বছর। হাউএভার, তা সত্ত্বেও হিজ লাস্ট ওয়ার্ড, অর্থাৎ তার যে শেষ কথা ছিল অফ হিজ ডেথ বেড, মৃত্যুশয্যায় শুয়ে তার শেষ কথাটা হলো ওয়ের আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, আই লাভ মাই লাইফ, আমি খুব সুখী, আমি খুব সুখী, আই লাভ মাই লাইফ, আমি আমার জীবনকে ভালোবাসি। দেন আফটার হপকিন্স ডেথ, অর্থাৎ হপকিন্সের মারা যাওয়ার পরে রবার্ট ব্রিজ বিগ্যান টু পাবলিশ এ ফিউ অফ জেসুইটস মোস্ট ম্যাচিওর পোয়েম ইন অ্যান্থোলজিস, হোপিং এ প্রেফার দ্য ওয়ে ফর ওয়াইডার অ্যাকসেপ্টেন্স অফ হিজ স্টাইল, অর্থাৎ হচ্ছে তার মারা যাওয়ার পরে আর কি রবার্ট ব্রিজ আর কি কিছু কিছু তার আর কি লেখা পোয়েমস এবং অ্যান্থোলজি পাবলিশ করে। দেখো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে হপকিন্স যতদিন অবধি বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে কবিতার জন্য বিখ্যাত হতে পারেনি। হপকিন্স হচ্ছে এমন একজন পোয়েট যে
মৃত্যুর পর সে হচ্ছে তার কবিতায় বিখ্যাত হয়। তো অর্থাৎ মৃত্যুর পর তার কিছু কিছু কবিতা পাবলিশড হয় এবং তারপরে তিনি বিখ্যাত হয়। তাহলে আজ এই অবধি থাক। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আপডেট। বাই বাই ফ্রেন্ডস।